खुदा ना खास्ता ये बिल अगर कानून बनेगा तो कोई भी वक्फ की प्रॉपर्टी मुसलमानों के पास नहीं रहने वाली। नरेंद्र मोदी की हुकूमत ने अपनी नफरत को इस कानून में जो शक्ल दी है कि वक्फ बाय यूजर खत्म कर दिया जाएगा। अब वक्फ बाय यूजर अगर खत्म होगा तो सबसे पहले निशाने पर है हर मसलक का मदरसा। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহিদ রাজা। 9th আগস্টে ইন্ডিয়ান পার্লামেন্টে মাইনরিটি অ্যাফেয়ার্সের মিস্টার কিরণ রিজিজু একটি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন। বিলটির নাম হচ্ছে ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল। বিলটি কিন্তু এখনও ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে পাস হয়নি। বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে সাজেশনের জন্য, এবং তার জন্যই কিন্তু এখনও পর্যন্ত প্রায় 3 কোটিরও বেশি মুসলিমরা এই বিলটির বিপক্ষে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে ইমেল করেছেন নিজেদের বিরোধিতা প্রকাশ করার জন্য। ঠিক যেমন মুসলিমরা এই বিলটির বিপক্ষে ইমেল করেছেন, ঠিক তেমনই কিন্তু এই বিলটির পক্ষে সমর্থন জানিয়ে প্রচুর মানুষ ইমেল করেছেন। এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ এই বিলটির পক্ষে সমর্থন জানিয়ে ইমেল করেছেন তার অ্যাকচুয়াল ফিগার কিন্তু জানা যায়নি। আগামী দিনে ক্লিয়ার হবে ঠিক কতজন মানুষ এই বিলটির বিপক্ষে ও কতজন পক্ষে ইমেল করেছেন। দেখুন, ভারতবর্ষের মধ্যে প্রথমবার যে ওয়াকফ বিল পাসড হয় সেটা হচ্ছে 1954 সাল। তারপরে 1995-এ এই অ্যাক্টের মধ্যে কিছু অ্যামেন্ডমেন্টস করা হয়। তারপরে আবার 2013 সালেও কিন্তু এই অ্যাক্টের মধ্যে কিছু অ্যামেন্ডমেন্টস করা হয়, এবং বর্তমান যে ওয়াকফ অ্যাক্ট রয়েছে এর নামটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। নতুন নাম হচ্ছে উমিদ, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, নামটা খুব বড় এবং আমাকে এই নামটা মুখস্থ করতে হয়েছে আপনাদের বোঝানোর জন্য। আর আপনারা আমার সাথে একটা বিষয়ে সহমত হবেন যে বিজেপি নামক এই দলটি আর কিছু পারুক বা না পারুক, নাম চেঞ্জ করায় কিন্তু এই দলের কোনো বিকল্প নেই। এবং শুধু নাম চেঞ্জ নয়, সমাজের মধ্যে কিভাবে বিভাজন তৈরি করতে হবে এবং মুসলিমদের বিরুদ্ধে কিভাবে হেট্রেড ক্রিয়েট করতে হবে এই কাজে তারা এক্সপার্ট। এবং তার জন্য কিন্তু তাদের একটা আলাদা আইটি সেল রয়েছে, যার প্রধান হচ্ছেন মিস্টার অমিত মালভিয়া, দ্য কিং অফ ফেক নিউজ। প্রচুরবার কিন্তু উনি মুসলিমদের বিরুদ্ধে ফেক নিউজ ছড়াতে গিয়ে ধরা পড়েছেন এবং খুব নির্লজ্জভাবে তারপরে উনি ক্ষমাও চাননি, এবং খুবই নির্লজ্জভাবে ওটাকে উনি ওন করেন যে হ্যাঁ, আমি ফেক নিউজ ছড়াচ্ছি, এটা আমাদের এজেন্ডার অংশ। এবং ওনারা এটা অভ্যস্ত হয়ে গেছেন করে। তা না হলে ওরা ব্রেন ওয়াশটা কীভাবে করবেন? ওরা হিন্দু সমাজকে বোঝাবেন কি করে যে মুসলিমরা কতটা খারাপ জাতি, তারা কতটা ডেঞ্জারাস তাদের জন্য? এটা তাদের একটা টুল বলতে পারেন। বিজেপি গভর্নমেন্ট যখনই ক্ষমতায় আসে তারপরে তারা কিন্তু কিছু না কিছু এরকম কন্ট্রোভার্সিয়াল বিল ইন্ট্রোডিউস করে, না হয়তো এমন কিছু ইস্যু তারা ক্রিয়েট করে যার ফলে তারা মেসেজিং করতে পারে নিজেদের হার্ডকোর হিন্দুত্ববাদী ভোটারদের যে তারাই একমাত্র দল ভারতবর্ষের বুকে যারা এখানকার হিন্দুদের মুসলিমদের আগ্রাসন থেকে রক্ষা করতে পারে। তারা না থাকলে ভারতবর্ষ একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে। তাদের কথা অনুযায়ী যে ভারতবর্ষ 2014-র আগে একটা ইসলামিক রাষ্ট্র ছিল, 2014-র পরে এই দেশটা স্বাধীন হয়েছে এবং হিন্দুরা নিজেদের রাইটস ফিরে পেয়েছে। তার আগে হিন্দুরা খুবই খারাপ অবস্থায় ছিল। এটা তাদের একটা প্রপাগ্যান্ডা, এবং খুবই নির্লজ্জভাবে তারা এই প্রপাগ্যান্ডাটা গ্রাউন্ড লেভেলে স্প্রেড করে। এবং তার জন্য তো আমি আপনাকে আগেই বললাম যে এনাদের আলাদা একটা আইটি সেল রয়েছে। এবার আমি আসছি ওয়াকফ বিলের ওপরে, ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কী এবং ইন্ডিয়ার ওয়াকফ বোর্ডের কী হিস্ট্রি রয়েছে। দেখুন, ভারতবর্ষের মধ্যে টোটাল 32টা ওয়াকফ বোর্ড রয়েছে, এবং প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা আলাদা করে ওয়াকফ বোর্ড রয়েছে, ঠিক আছে? এবং ইন্ডিয়ান যে ওয়াকফ বোর্ড তাদের যে ওভারঅল ল্যান্ড এরিয়া সেটা হচ্ছে 9.6 লাখ একর্স। হ্যাঁ, ঠিক শুনছেন, 9.6 লাখ একর্স। এবং এই ল্যান্ডের যে অ্যানুয়াল রেভিনিউ সেটা হচ্ছে 1.6 লাখ করোড়স, যার যদি আপনি বিলিয়ন হিসাব করেন টোটাল $16 বিলিয়ন, যেটা এত বড় অ্যামাউন্ট যে এই অ্যামাউন্টের মাধ্যমে আমরা চাইলে আমাদের সোসাইটিকে বিল্ড করতে পারি। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমরা এই টোটাল যে আমাদের ওয়াকফ প্রপার্টি রয়েছে ঠিকমতো আমরা ম্যানেজ করতে পারি না। বেশিরভাগ ওয়াকফ ল্যান্ড বা ওয়াকফ প্রপার্টি কিন্তু এনক্রোচমেন্ট হয়ে গেছে। আপনারা তো জানবেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে আকাশবাণী ভবন, তারপর রেড রোড বা রাজভবন, এগুলো কিন্তু সবই ওয়াকফ প্রপার্টি, এবং এখান থেকে কোনো রকম কোনো আমরা রেভিনিউ এখন জেনারেট করতে পারছি না।
কোনো রকম কোনো রেন্ট কিন্তু এখান থেকে ওয়াকফ বোর্ড কিন্তু আদায় করতে পারছে না। এবং খুবই দুঃখের বিষয়, আমাদের ওয়াকফ বোর্ডে যে সমস্ত মানুষ রয়েছে তারা বেশিরভাগই কিন্তু ইনকম্পিটেন্ট এবং দুর্নীতিগ্রস্ত। যে সমস্ত মুতাওয়াল্লি বা যারা ওয়াকফ ল্যান্ড মেনটেন করে তারা প্রত্যেক দিনই বা প্রত্যেক সময় কিন্তু তারা কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়। এবং এটা মানে নতুন কোনো বিষয় নয়, এবং এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং যারা মুসলিম যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু এই যে ওয়াকফ বোর্ডের মধ্যে যে দুর্নীতি এটাকে বন্ধ করতে হবে, এবং যারা এই সঙ্গে জড়িত আছে তাদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব বরখাস্ত করতে হবে। ইন্ডিয়ার যে ওয়াকফ বোর্ড এটা কিন্তু ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার আফটার দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়েজ। এবং এত বড় একটা আমাদের অ্যাসেট থাকার পরেও কিন্তু আমাদের সোসাইটি বা আমাদের মুসলিম সমাজ কিন্তু আজকে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের থেকেও পিছিয়ে, অ্যাকর্ডিং দ্য সার্চার কমিটি রিপোর্ট, যেখানে মুসলিমরা ইন্ডিয়ার সবথেকে সোশ্যালি ব্যাকওয়ার্ড রিলিজিয়ন বা জাতি বলতে পারেন। কিন্তু আমরা দুঃখিত খুব, আমরা কিছু করতে পারছি না, আমাদের হাতে কিছু নেই করার মতো। বর্তমানে বিজেপি গভর্নমেন্ট এই ওয়াকফ বিলের মধ্যে কিছু মেজর চেঞ্জেস এনেছে। তার মধ্যে 3-4টি অ্যামেন্ডমেন্টস খুবই কন্ট্রোভার্সিয়াল। প্রথমটা হলো প্রত্যেকটা ওয়াকফ প্রপার্টিকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের যে সমস্ত রিলিজিয়াস প্লেসেস রয়েছে সেগুলো কিন্তু একটারও সঠিকভাবে রেজিস্ট্রেশন করা নেই। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত মসজিদ কমিটি আছে, যত মসজিদ, কবরস্থান, যে সমস্ত ওয়াকফ প্রপার্টি আছে রেজিস্ট্রেশন করুন, তা নাহলে কিন্তু আগামী দিনে আমরা সমস্যার মুখে পড়ব। এবং এর সাথে আর একটা খুবই কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্টস করা হয়েছে যে প্রত্যেকটা ওয়াকফ বোর্ডে 2জন করে মহিলা এবং 2জন করে নন মুসলিমকে রাখতে হবে। মহিলা আগেও ছিল, কিন্তু নন মুসলিমের নিয়মটা কিন্তু ছিল না, এবং এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল নয়। মুসলিম সমাজ এটাকে একদমই মানবে না। আমরা পথে নেমে হলেও, আন্দোলন করে হলেও আমরা কিন্তু এই বিলটাকে পাস হতে দেব না। কারণ ভারতবর্ষের বুকে এরকম প্রচুর রিলিজিয়ন আছে যাদের নিজস্ব ট্রাস্ট রয়েছে। শিখদের শিখ গুরু প্রবন্ধক কমিটি রয়েছে, ওখানে কোনো নন শিখ জায়গা পায় না? পায় না, আর পাওয়ার দরকারও নেই। কেউ চায়ও না যে ওখানে গিয়ে তাদের রিলিজিয়াস বিষয়ে ইন্টারফেয়ার করুক। ঠিক তেমনই কিন্তু হিন্দুদের অনেক রিলিজিয়াস ট্রাস্ট রয়েছে, তাদের গুরুকুল রয়েছে, তাদের মন্দির রয়েছে। সেখানে কি আমাদের মুসলিমরা জায়গা পাবে? নন হিন্দুজরা পাবে না, এবং দরকারও নেই পাওয়ার। কিন্তু বিজেপি গভর্নমেন্ট চাইছে যে মুসলিমদের প্রত্যেকটা বিষয়ে তারা হস্তক্ষেপ করুক, এবং তারা এক প্রকার মুসলিমদের ওপর নজরদারি করতে চাইছে। তারা নিজেদের দেশের জনগণের ওপর কিন্তু বিশ্বাস করছে না, যেহেতু তারা মুসলিম বলে। এবং যদি একটা সরকার যে জনগণকে বিশ্বাস না করে, তাহলে জনগণ কীভাবে সরকারকে বিশ্বাস করবে? তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের বিল নিয়ে এসে, এই ধরনের ইস্যু রেজ করে তারা কিন্তু এক প্রকার রিলিজিয়ান অ্যাগ্রেশন তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে। তারা এটা মুসলিমদের বোঝানোর চেষ্টা করছে যে ভারতবর্ষের মধ্যে হিন্দুরা সবথেকে বেশি সুপিরিয়র, মুসলিমরা এক প্রকার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেন। আমাদের সংবিধানে কিন্তু এর কোনো জায়গা নেই। সংবিধানে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কিন্তু তারা এটা ইনডাইরেক্টলি মুসলিমদের বোঝানোর চেষ্টা করছে তাদের বিভিন্ন অ্যাকশনসের মাধ্যমে। এটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে আমরা এই দেশের একজন তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি আমাদের ইন্ডিয়ান মুসলিম ইন্টেলেকচুয়ালসদের হাত জোর করে রিকোয়েস্ট করব যে এখনও সময় আছে, আপনারা এক প্ল্যাটফর্মে আসুন। সামান্যই একটা ওয়াকফ বোর্ডের বিলের বিষয়ে এক জায়গায় আসলে হবে না, কারণ কি আগামী দিনে যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। জেনোসাইড ওয়াচের যে রিপোর্ট সেখানে কিন্তু খুবই ক্লিয়ারলি বলা হয়েছে যে ভারতবর্ষের বুকে জেনোসাইড হওয়ার আগে যে সমস্ত সিচুয়েশান সেগুলো সবই কিন্তু দৃশ্যমান। এখানে মুসলিমদের ডিফেন্স থেকে শুরু করে, মুসলিমদের বিষয়ে হেট্রেড থেকে শুরু করে, ডিসইনফরমেশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু হচ্ছে। সুতরাং এগুলোকে যদি ট্যাকেল করতে হয় এক জায়গায় এসে আমাদের ট্যাকেল করতে হবে, এবং এখন কিন্তু ডিফারেন্সেসের কোনো জায়গা নেই। এবং আপনারা যদি ভাবেন যে আপনাদের শত্রুরা আপনাদের বিষয়ে কিছু জানে না, তারা খুব ভালোভাবে জানে। তারা জানে যে শিয়া সুন্নির মধ্যে কী বিষয়ে ডিফারেন্সেস রয়েছে, দেওবন্দি বেরেলভি এদের বিষয়ে কী নিয়ে ডিফারেন্সেস রয়েছে, এরা খুব ভালো মতোই জানে, এবং জানে বলেই কিন্তু তারা এক্সপ্লয়েট করতে পারছে। যদি আপনারা চান যে এই ফ্যাসিস্ট রিজিমকে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন, তাহলে আমাদের কিন্তু একসঙ্গে হয়ে লড়াই করতে হবে। তা নাহলে কিন্তু আমরা যদি বিক্ষিপ্ত হয়ে লড়াই করি, আমরা কিন্তু এই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না।
আগামী দিন কিন্তু ভারতীয় মুসলিমদের জন্য খুবই শোচনীয়। আমি মুসলিম সমাজ এবং মুসলিম যুবকদের বলবো যে আপনারা যেখানে আছেন অ্যাওয়ার থাকেন, সবসময় রেডি থাকেন, প্রিপেয়ার থাকেন, এবং যদি কেউ কোনো সরকার আমাদের অধিকার খনন করার চেষ্টা করে তাহলে আমাদের পথে নেমে সেইটা বুঝে নিতে হবে। যদি কেউ আমাদের অধিকার না দেয়, অধিকার ছিনিয়ে নিতে হবে। অধিকার ছিনিয়ে না ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় থেকে, ডেমোক্রেটিক একটা সেটআপের মধ্যে থেকে আমরা সেগুলো করব। কোনোরকমভাবে কোনো রকম এনার্কি বা ভ্যালেন্সের কোনো জায়গা নেই। কিন্তু যদি বিজেপি গভর্নমেন্ট মনে করে যে তারা প্রত্যেকবার এমন কোনো বিল নিয়ে এসে সংবিধানের দোহাই দিয়ে তারা মুসলিমদের যে রিলিজিয়াস প্র্যাকটিস সেটাকে ভায়োলেট করবে, সেটা কিন্তু সবসময় হবে না। আপনারা যদি মনে করেন যে মুসলিমরা ঘুমিয়ে আছেন, তাহলে আপনারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। যদি মুসলিমদের ওপর এমন কোনো অনৈতিক বা আনইসলামিক কিছু চাপিয়ে দেওয়া হয়, মুসলিমরা কিন্তু রুখে দাঁড়াবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের মুসলিম জাতিকে, ভারতবর্ষের মুসলিম জাতিকে যেন আল্লাহ জালিমের হাত থেকে রক্ষা করুক, এবং আমরা সবাই যাতে একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি মোটিভেট করবে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।